নেইমারের ফেরার ম্যাচে স্কটিশ দুর্গের পতন, নকআউটে গ্রুপ সেরা ব্রাজিল, ভিনির গোল বাতিলে বিতর্ক। পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, কারাকাসের বহু ভবন ধসে ব্যাপক হতাহতের শঙ্কা। বেইজিংয়ে তারেক রহমান লি চিয়াংয়ের বৈঠক আজ, বাণিজ্য বৃদ্ধি, বিনিয়োগ আকর্ষণে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। মেহেরপুর সীমান্তে 7 জনকে পুশিং চেষ্টা ঠেকালো বিজিবি, নওগাঁর শূন্য রেখা থেকে 9 জনকে সরালো বিএসএফ। ব্রাহ্মণবাড়িয়ায় ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, গাজীপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক 1 জন। এবং ঢাকাবাসীর আতঙ্কের আরেক নাম বাস টার্মিনাল, শুধু সরালেই হবে না, ব্যবস্থাপনায় আধুনিকায়ন চান বিশ্লেষকরা। স্বাগত স্টার নিউজে, সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলী। শুরুতেই ফুটবল বিশ্বকাপ 2026-এর খবর। 2 বছর 8 মাস পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার জুনিয়র। মাঠে নেমেই ইতিহাস করলেন ভিনিসিয়াস জুনিয়র। রোমারিও, রিভালদো আর রোনালদোর পর বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা 3 ম্যাচ গোল করলেন ভিনি। ঘটনাবহুল ম্যাচে স্কটল্যান্ডকে 3-0 গোলে হারালো ব্রাজিল, আর তাতেই সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়েই নকআউটে গেল সেলেসাওরা। কিছু অপেক্ষা শুধু সময়ের হিসেব নয়, কিছু অপেক্ষা বুকের ভেতর জমিয়ে রাখা এক দীর্ঘশ্বাস। 982 দিন, দীর্ঘ 23,500 ঘন্টারও বেশি সময় ধরে সেলেসাওদের যে 10 নম্বর জার্সিটা এক চরম শূন্যতায় ভুগেছিল, অবশেষে তা পূর্ণতা পেল। চোটের অভিশাপ আর যন্ত্রণার সব আগল ভেঙে চেনা সেই মায়াবী হাসি মুখে সবুজ গালিচায় পা রাখলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ট্র্যাজিক হিরো নেইমার জুনিয়র। গ্যালারিতে তখন উৎসবের আবহ, কিন্তু সেই উৎসবের আড়ালে লুকিয়েছিল এক পরম আবেগ। ম্যাচের শেষ ভাগে যখন সাইডলাইনের পাশে দাঁড়িয়ে চতুর্থ অফিসিয়াল তার নম্বরটা বোর্ডে তুললেন, তখন যেন স্তব্ধ হয়ে গেল পুরো ফুটবল বিশ্ব। প্রায় 3 বছরের সেই চোটের অন্ধকার গলিপথ পেরিয়ে নেইমার যখন মাঠে নামলেন, তখন শুধু ঢাকার রাত কিংবা ব্রাজিলের রিও ডি জেনিরো নয়, কেঁপে উঠেছিল বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীদের হৃদয়। বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচ খেলা শুরুর আগেই মায়ামি যেন রূপ নিল উৎসবের শহরে। সাম্বার ছন্দে উত্তাল হার্ড রক স্টেডিয়াম চত্বর। গ্রুপ চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে স্কটল্যান্ডের মুখোমুখি সেলেসাওরা। মাঠে নেমেই ইতিহাস গড়লেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র। স্কটিশদের রক্ষণভাগের এক মুহূর্তের অসাবধানতা, বল কেড়ে নিলেন ভিনি, চোখের পলকে গোলরক্ষককে বোকা বানিয়ে বল জড়ালেন জালে। রোমারিও, রিভালদো, রোনালদোর পর সেলেসাওদের হয়ে বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা 3 ম্যাচে গোল করলেন 25 বছর বয়সী এই সুপারস্টার। 22 মিনিটে ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে আবারও জালে বল পাঠান রিয়াল উইঙ্গার। তবে বল নেয়ার সময় স্কটিশ সেন্টার ব্যাক হেনড্রিককে ফাউল করেন তিনি। VAR এর রিভিউয়ে গোল বাতিল করে ফাউলের সিদ্ধান্ত দেন রেফারি। প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে আবারও দৃশ্যপটে ভিনিসিয়াস ডান দিক থেকে গিমারায়েসের ক্রসে দারুণ হেড করে নিজের দ্বিতীয় গোল করেন 25 বছর বয়সী উইঙ্গার। স্কোরলাইন 2-0। 51 মিনিটে হ্যাটট্রিকের সুযোগ আসে ভিনির সামনে। 1-on-1 পজিশনে গেলেও অগাসগনকে ফাঁকি দিতে পারেননি ভিনি। দারুণ সেভ দিয়ে স্কটিশদের ম্যাচে রাখেন এই গোলরক্ষক। 9 মিনিট পর আর পারেননি গান। এবারে গিমারায়েসের নিখুঁত পাঁচ থেকে বল পেয়ে স্কটিশদের জালে বল পাঠান ম্যানচেস্টার ইউনাইটেডের ফরওয়ার্ড ম্যাথিউস কুনিয়া। পাল্টা আক্রমণে কিছুটা চাপ প্রয়োগ করলেও অ্যালিসন বেকারের বাধা পার করতে পারেনি শ্যাঙ্কল্যান্ড ম্যাকটোমিনেরা। ম্যাচের 76 মিনিটে ঘটে সেই অপেক্ষার অবসান। কুনিয়াকে তুলে আনচেলত্তি মাঠে নামান নেইমারকে। দীর্ঘ 982 দিন পর জাতীয় দলের জার্সিতে দেখা যায় সেলেসাও সুপারস্টারকে। বাকিটা সময় আক্রমণ চালিয়ে যায় ব্রাজিল, তবে আর ভাঙতে পারেনি স্কটল্যান্ডের রক্ষণ। ফলে 3-0 গোলের জয় দিয়ে সি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রাখল সেলেসাওরা। তৌহিদুল ইসলাম, স্টার প্লে। ব্রাজিলের দুর্দান্ত জয়ের দিনে আলোচনায় ভিনির গোল বাতিল।
ভিআরে ফাউলের সিদ্ধান্ত দিয়ে গোলটি বাতিল করেন মেক্সিকান রেফারি। সামাজিক মাধ্যমে অনেকেই মেসির প্রথম ম্যাচের ট্যাকলের সাথে মেলাচ্ছে এই ট্যাকলটিকে। বিবিসির কনসালটেন্ট ভিনির ট্যাকল নিয়ে কি বলছেন, আসলে সেখানে কি ঘটেছে, বিস্তারিত জানাচ্ছেন মামুনুর রশিদ। স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হয়ে 32-তে পা দিয়েছে ব্রাজিল। ভিনিসিয়াস জুনিয়র জোড়া গোল করেছেন। দীর্ঘদিন পর নেইমার জুনিয়র ব্রাজিলের হয়ে ফিরেছেন মাঠে। এত আনন্দের খবর, এত আনন্দ, এত অর্জনের পরও ব্রাজিল ম্যাচ শেষে সবচেয়ে বেশি আলোচনায় ভিনিসিয়াস জুনিয়রের বাতিল গোলটি। সেই বাতিল গোলে কী হয়েছে সেটি নিয়ে একটু ব্যাখ্যা করতে চাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলেই আসলে দেখা যাচ্ছে যে ভিনিসিয়াস জুনিয়রের সেই ফাউলটিকে ঘিরে বেশ নেতিবাচক মন্তব্যই করছেন ব্রাজিল সমর্থকরা। বিশেষ করে লিওনেল মেসির প্রথম ম্যাচের একটি ফাউলের সাথে মিলিয়ে ফেলছেন ব্রাজিল সমর্থকরা। সেটা একটু ক্লিয়ার করে দিয়ে আজকের ভিনিসিয়াস জুনিয়রের ফাউলের সেই সিদ্ধান্তটি নিয়ে আলোচনা করতে চাই। লিওনেল মেসির সেই ট্যাকেলটিকে ফাউল দেয়া হয়েছিল, সেটি ফাউল দেয়া হয়নি, অনেকে এমন মন্তব্য করছেন। তাদের জ্ঞাতার্থে একটু জানিয়ে দিতে চাই, লিওনেল মেসির সেই ট্যাকেলটিকে ফাউল দেয়া হয়েছিল, সেটি কার্ড পাওয়ার দাবিদার নাকি সেটিতে কার্ড পেতে পারতেন লিওনেল মেসি, সেটা একটা তর্কের বিষয় হতে পারে, সেটা নিয়ে অনেক আলোচনা হতে পারে। তবে লিওনেল মেসির সেই ট্যাকেলটিকে ফাউল দেয়া হয়েছিল। এবং কি আজকে ভিনিসিয়াস জুনিয়র যখন 22 মিনিটে গোল করেছেন সেটিকেও ফাউলের ঘোষণা দেওয়া হয়েছে, যদিও সেটি ভিআরে দেওয়া হয়েছিল। ঘটনাটার সূত্র যদি একটু বলি, স্কটল্যান্ডের ডিফেন্ডার জ্যাক, তিনি বলের ছিলেন, তার পায়ে বল ছিল, তাদের অর্ধেই ছিল, ডি বক্সের মধ্যেই বলটা ছিল। তিনি বলটা নিয়ে সামনের দিকে এগোতে যাচ্ছিলেন। ভিনিসিয়াস জুনিয়র তিনি বলের দখল নেওয়ার চেষ্টা করছিলেন, তিনি বলের সামনে পাটা রাখার চেষ্টা করেছিলেন। স্কটল্যান্ডের ডিফেন্ডার তিনি বলটা মারতে গিয়ে ভিনিসিয়াস জুনিয়রের পায়ে লাগে, হালকা একটা ট্যাকেলের মতো দেখা গিয়েছিল এবং সেখান থেকে ডিফেন্ডার তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান এবং ভিনিসিয়াস জুনিয়র গোল করেন। তিনি উল্লাসও করেন, উদযাপনও করেন, কিন্তু শেষ পর্যন্ত রেফারি ভিআরে দেখে তিনি গোলটি বাতিল করেন, ফাউলের সিদ্ধান্ত দেন। এখানে একটা বিশ্লেষণ আমরা পেয়েছি, সেটা হচ্ছে বিবিসির একজন কনসালটেন্ট তিনি একটা বিশ্লেষণ দাঁড় করিয়েছেন যে অন দা বলে ভিনিসিয়াস জুনিয়র তিনি তার মাঠটা দখল করার চেষ্টা করছিলেন, তিনি পিছন থেকে কোনো ট্যাকেল করেননি ওই স্কটল্যান্ডের ডিফেন্ডারকে। তিনি বলের লাইনে যেতে চেয়েছিলেন, স্কটল্যান্ডের যেই ডিফেন্ডার ছিলেন তার পাটা আসলে পিছন থেকে এসে ভিনিসিয়াস জুনিয়রের পায়ে লাগে। এই যে অ্যাঙ্গেলটা, বেশ কয়েকটা অ্যাঙ্গেলে আসলে ক্যামেরার অ্যাঙ্গেলে ভিডিওগুলো ভিআরে রেফারিরা দেখে থাকেন। যে মেক্সিকান রেফারি ছিলেন, বিবিসির সেই কনসালটেন্ট বলছেন এই যে মেক্সিকান রেফারি তিনি আসলে সেই অ্যাঙ্গেলটাতে আসলে হয়তোবা কোনো কারণে দেখেনি, সেই অ্যাঙ্গেলটা তিনি লুক আফটার করে গেছেন, সেই কারণেই তিনি ভুল সিদ্ধান্ত দিয়েছেন। এটা একটা বিবিসির কনসালটেন্টের বক্তব্য, তিনি ম্যাচ চলাকালীন লাইভেই সেটি বলেছেন, বিবিসিতেই বলেছেন। তবে দিন শেষে রেফারি যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তই চূড়ান্ত। ভিনিসিয়াস জুনিয়রের সেই গোলটি বাতিল হয় এবং সেটিকে ফাউলের সিদ্ধান্ত দেয়া হয়। যারা মেসির সেই ট্যাকেলের সাথে ভিনিসিয়াস জুনিয়রের এই ট্যাকেলকে মিলাচ্ছেন সেটা একেবারেই ভুল ধারণা, ভুলভাবে বিশ্লেষণ করা হচ্ছে। অনেকে জেনে করছেন, অনেকে হয়তো বা না জেনেও করছেন। মেসির সেটিকে ফাউল দেওয়া হয়েছিল, মেসির সেই ট্যাকেলকে হলুদ কার্ড বা রেড কার্ড দেওয়া যেত কিনা সেটা নিয়ে তর্ক বিতর্ক হতে পারে। এখানে রেফারি 50-50 চান্স ছিল, রেফারির হাতে পুরোটা ছিল। রেফারি ভিআরে দেখেছেন, রেফারি তার মতো করে সিদ্ধান্ত দিয়েছেন। হয়তো আর ব্রাজিল দল সেটির সদুত্তর চাইতে পারেন, তারা কোনো চিঠি দিতে পারেন, তারা রেফারি বরাবর বা যেই ফিফা বরাবর তারা কোনো চিঠি দিতে চাইলে, মেল করতে চাইলে সেটা করতে পারেন, তারা হয়তো বা সেটা পরবর্তীতে জানা যাবে। আমরা এখনও পর্যন্ত সেরকম কোনো কিছু পাইনি যে ব্রাজিল দল সেটির বিপক্ষে কোনো আবেদন করেছে। তবে ব্রাজিল দল ছন্দে ফিরেছে, নেইমার তিনি জাতীয় দলের হয়ে ফিরেছেন, ভিনিসিয়াস জুনিয়র জোড়া গোল পেয়েছেন, এই বিশ্বকাপে তার 4টা গোল হয়েছে। মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, এমবাপ্পেদের সাথে তিনি সেরা গোলদাতা হওয়ার রেসে আছেন। সব কিছু মিলে ব্রাজিলের এই জয়টা উপভোগের সময় ব্রাজিল সমর্থকদের। মামুনুর রশিদ, স্টার প্লে, ঢাকা। 981 দিনের অপেক্ষার অবসান হলো আনন্দ স্রোতে। 32 মাস পর রাজা ফিরেছেন তার আপন রাজ্যে। মাঝে কত কষ্ট, কত যন্ত্রণা, সীমাহীন ত্যাগের গল্প। ব্রাজিলের জার্সিতে প্রত্যাবর্তন সুপারস্টার নেইমার জুনিয়রের। যোগ করা সময় সহ খেলেছেন মিনিট 20। এ সময় ম্যাজিক্যাল কিছু না করতে পারলেও নেইমারের ফেরাতেই যেন শান্তি সমর্থকদের। ম্যাচ শেষে হাঁটু গেড়ে তার কান্নার দৃশ্য আবেগী করেছে ভক্তদের।
নেইমারের কান্না, নেইমারের শোক, কখনো কখনো জয় হার ছাপিয়েও এই ছবিগুলো হয়ে ওঠে বড়। চেনা এই মুহূর্তের জন্য কত অপেক্ষা, অবশেষে যেন বর্ষা এলো, অঝোর ধারায় বইল আনন্দাস্ত্র। ফ্লোরিডা থেকে সান্তোস, রিও ডি জেনেইরো কিংবা 1000 কিলোমিটার দূরের ঢাকা, ভক্তদের তৃষ্ণার্ত চোখের সে কি উন্মুখ অপেক্ষা। কখন আসবেন হ্যামিলনের বাঁশিওয়ালা, তার সুরের জাদুতে মন্ত্রমুগ্ধের মতন একশোতে বাঁধবেন তাবৎ ফুটবল দুনিয়া। 76 মিনিটে সেই অপেক্ষার দাড়ি টানলেন আনচেলত্তি। ব্রাজিলিয়ান অল টাইম টপ স্কোরার নেইমার ফিরলেন মাঠে, পেছনে পড়ে রইল হার না মানা এক অনবদ্য উপাখ্যান। 2023 অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে এল সেঞ্জুরি, এরপর ক্যারিয়ারের দীর্ঘতম 23,568 ঘন্টা, মাসের হিসেবে 32-এর বেশি। মাঝে কত খরতাপ, সীমাহীন ত্যাগের গল্প। 76 মিনিটে যখন অবসান হলো সব প্রতীক্ষার, নেইমারের শূন্য হাত আকাশে প্রসারিত। কষ্ট, যন্ত্রণা, চোট, পুনর্বাসন, অনিশ্চয়তার দীর্ঘ পথ মারিয়ে বারংবারই ফিরে আসার চ্যালেঞ্জ, সব আজই পূর্ণতা পেল। ফুটবল বিশ্ব যেন বলে উঠল, নেইমার, আমরা তোমাকে ভালোবাসি। যোগ করা 6 মিনিট সহ 20 মিনিটের মতো খেলেছেন নেইমার। পারফরমেন্সও গড়পড়তা, কিন্তু তাতে কি বা আসে যায়। প্রত্যাবর্তন যেহেতু হলো, এবার স্বপ্ন তো আরও চওড়া। নেইমারের ফেরার দিনে ব্রাজিলের 3-0 গোলের জয়, হলুদ শিবিরে রঙিন উৎসব। ভক্তরা বলছেন নকআউটে নেইমার হবেন আরও ক্ষুরধার, আরও শানিত। তবে সেখানেও বড় প্রশ্ন, কতটা ম্যাচ টাইম পান এই সুপারস্টার। তবে সমর্থকদের কাছে তাকে যে এক নজর দেখাও অনেক বড় কিছু। মাহবুব রিমন, স্টার প্লে। ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোল ছাপিয়ে ব্রাজিল ফ্যানদের আনন্দ নেইমার জুনিয়রের মাঠে ফেরায়। স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে পা রেখেছে ব্রাজিল। ফ্যানদের চাওয়া, ভিনি আর নেইমার মিলে এবার এনে দেবেন কাঙ্ক্ষিত হেক্সা। ব্রাজিল ফ্যানদের এই গগনবিদারী চিৎকার ভিনিসিয়াসের গোলে নয়, বরং উচ্ছ্বাসটা নেইমার জুনিয়রের হলুদ জার্সিতে মাঠে ফেরায়। প্রায় 3 বছর পর ব্রাজিলিয়ান প্রিন্স মাঠে ফিরেছেন, উচ্ছ্বাসটা তাই তো এমনই হবার কথা। আমরা ম্যাচে আসলে সবথেকে বড় তারকা কে, নেইমার নাকি ভিনি? নেইমারের যেহেতু এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ, সেজন্য নেইমার আমাদের ফেভারিট। আমাদের প্রতিপক্ষ দল চাই যে তাদের প্রিয় তারকা গোল করুক, আমরা চাই যে আমাদের প্রিয় তারকা জাস্ট মাঠে থাকুক, তাহলে আমরা সন্তুষ্ট হই। এবারে বিশ্বকাপটা কিন্তু নেইমারের, সো তোমরা রাগ কইরো না, লাভ ইউ বস নেইমার। আমরা চাইবো যে সে যাতে ইনজুরি না হয় এবং এইভাবে কন্টিনিউয়াসলি খেলতে থাকে। নেইমারকে মাঠে খেলতে দেখাও চোখের শান্তি। স্কটল্যান্ডকে 3-0 গোলে হারানোর ম্যাচে নেইমারের মাঠে ফেরাটাই আলো কেড়ে নিয়েছে ঠিকই, তবে এই ম্যাচের সবচেয়ে বেশি উজ্জ্বল তারাটা নিশ্চয়ই ভিনিসিয়াস জুনিয়র। বিশ্বকাপে টানা 3 ম্যাচে গোল করে ভিনি নাম লিখেছেন রোনালদো, রিভালদোদের পাশে। আমরা ভিনি সেলিব্রেশন দিয়েছি। ইয়েস, ভিনিসিয়াস পারফরমেন্স করতেছে প্রত্যেকটা ম্যাচে, এবং নেইমার যেহেতু নতুন করে আমাদের প্রিন্স, সে আসছে, তাদের তো খুশি আলাদা থাকবেই। নেইমারের মাঠে নামাটা হচ্ছে ইমোশন, আর ভিনিসিয়াস একটা সেলিব্রেশন। নেইমার মাঠে ফিরেছেন, ভিনিসিয়াস দুর্দান্ত ফর্মে আছেন। ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য নিশ্চয়ই এর চেয়ে বড় তৃপ্তির আর কিছুই হতে পারে না। গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে ব্রাজিল পৌঁছে গেছে নকআউট পর্বে। এই ধারা অব্যাহত থাকলে হয়তো ধরা দিতে পারে কাঙ্ক্ষিত হেক্সা। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে, ঢাকা। হাইতিকে 4-2 গোলে হারিয়ে সি গ্রুপের রানার্স আপ হিসেবে নকআউটে পা রাখল মরক্কো। প্রথমার্ধে মরক্কোর কঠিন পরীক্ষায় নিয়েছে হাইতি। ম্যাচের 10ম মিনিটেই চমক দেখিয়ে এগিয়ে যায় হাইতি। 50 বছরেরও বেশি সময়ের অপেক্ষার পর বিশ্বকাপে গোলের দেখা পেল এ দল। 1974 আসরের পর বিশ্বকাপে হাইতির প্রথম গোলদাতা হলেন লেনি। 39 মিনিটে খেলায় সমতা ফেরান আশরাফ হাকিমি। 43 মিনিটে আবারও এগিয়ে যায় হাইতি। এবারে স্কোরশিটে নাম তোলেন উইলসন এইসিডর। অবশ্য রোমাঞ্চকর প্রথমার্ধের একেবারে শেষে ইসমাইল সাইবেরের গোলে সমতায় ফেরে মরক্কো। দ্বিতীয়ার্ধের গল্পটা লিখে পুরোপুরি মরক্কো। 78 মিনিটে সোফিয়ান রাহিমি ও 89 মিনিটে গেসিম ইয়াসিনের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো। এবারে অন্যান্য প্রসঙ্গ। পরপর 2টি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা। বুধবার সন্ধ্যায় আঘাত হানা কম্পন দুটির মাত্রা ছিল রিখটার স্কেলে 7.1 এবং 7.5। রাজধানী কারাকাস থেকে মাত্র 168 কিলোমিটার দূরে কম্পনগুলোর উৎপত্তিস্থল ছিল। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে।
এখনও হতাহতের কোনো তথ্য প্রকাশ করেনি দেশটির সরকার, তবে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। প্রবল ভূকম্পন, আতঙ্কিত মানুষ প্রাণ ভয়ে যখন এই কম্পাউন্ড থেকে বের হওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই ধসে পড়ে ছাদের একাংশ। ভয়ঙ্কর এই দৃশ্য ভেনেজুয়েলার সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরে। বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় পরপর দুটি ভূমিকম্পে এভাবেই কেঁপে ওঠে দক্ষিণ আমেরিকার দেশটি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ক্ষয়ক্ষতির দৃশ্য। প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় বহু বাড়িঘর ধসে পড়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বহু মানুষ। আমার ঘরের সব দেয়াল ফেটে গেছে, কোনো মতে বের হয়েছি। চারদিকে এত ধুলা ও ধোঁয়ার মেঘ ছিল যে কোনো কিছুই দেখা যাচ্ছিল না। নিচে যখন নামলাম মনে হলো কোনো হরর সিনেমার দৃশ্য দেখছি। ধ্বংসস্তূপ টপকে এগোতে হয়েছে। আমাদের ভবন থেকে আমি শুধু একটি পরিবারকে বের হতে দেখেছি। মার্কিন ভূতাত্ত্বিক বিভাগ ইউএসজিএস এর তথ্য অনুযায়ী স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুভূত হয় প্রথম কম্পনটি, যার মাত্রা ৭.১। এর ঠিক পরেই ৭.৫ মাত্রার আরও একটি শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। কম্পনগুলোর উৎপত্তিস্থল রাজধানী কারাকাস থেকে প্রায় ১৬৮ কিলোমিটার পশ্চিমে। প্রথম ভূমিকম্পটির গভীরতা ছিল ১৩ কিলোমিটার আর দ্বিতীয়টির গভীরতা ১০ কিলোমিটার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্যমতে খুব শক্তিশালীভাবে কম্পন অনুভূত হয়েছে ক্রুহিয়া, ইয়ারাকুই, কারাবাবো, আরাগুয়া, মিরান্ডা, কারাকাস এবং লাগুইরা অঙ্গরাজ্যে। আরও আফটারশক অনুভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে জনসাধারণকে ঘরের ভেতর না থাকার আহ্বান জানিয়েছে সরকার। বিভিন্ন এলাকার পরিস্থিতি অত্যন্ত জটিল, বিশেষ করে লস প্যালোস গ্রান্দেস ও আলতামিরা এলাকায় বেশ কিছু ভবন, বাড়িঘর এবং স্থাপনা ধসে পড়েছে। নিরাপত্তা ও জরুরি সহায়তার জন্য আমাদের হাতে থাকা সব ধরনের ব্যবস্থা কাজে লাগানো হচ্ছে। ফায়ার সার্ভিস, পুলিশ সহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সক্রিয় করা হয়েছে। সবাইকে খোলা স্থানে অবস্থানের আহ্বান জানাচ্ছি। এই ভূমিকম্পকে ১৯৬৭ সালের পর সবচেয়ে ভয়াবহ বলে অভিহিত করছে দেশটি। কম্পন অনুভূত হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া, ত্রিনিদা অ্যান্ড টোবাগো, জাপান সহ আশপাশের আরও কয়েকটি দেশে। ভূমিকম্পের পর পুয়ের্তো রিকো এবং মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের জন্য সুনামি সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা। ইফাতিরা, স্টার নিউজ। চীন সফরের তৃতীয় দিনে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় বিকেলে বেইজিংয়ের গ্রেট হল অফ পিপলে হবে এই বৈঠক। বৈঠকে দুদেশের পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পরে কয়েকটি সমঝোতা স্মারকও সই হতে পারে। গ্রেট হলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দেয়া নৈশভোজেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। এদিকে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন প্রকল্প ও চীন বাংলাদেশ মৈত্রী হাসপাতাল নির্মাণে চীনের সহযোগিতা প্রত্যাশা করেন। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে জানতে বেইজিং থেকে সরাসরি যুক্ত হচ্ছেন চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের সাংবাদিক ওয়াং ওয়েইমিং স্বর্ণা। স্বর্ণা, যেমনটি আসলে শুনছিলাম আমরা, প্রধানমন্ত্রীর চীন সফর, আজ তিনি বেইজিংয়ে অবস্থান করছেন, লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক হয়েছে, সবকিছু মিলিয়ে আসলে আজকের যে কর্মসূচি সে ব্যাপারে জানতে চাই আপনার কাছে। স্বর্ণা, যেমনটি আসলে বলছিলাম, নিশ্চয়ই আপনি শুনতে এর যে কর্মসূচি, সেই কর্মসূচির বিস্তারিত জানাবেন আসলে, যে লি কিয়াং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক পরবর্তী যে কর্মসূচিগুলো রয়েছে। জানিয়ে দিচ্ছি, আজকে ২৫ তারিখে বৃহস্পতিবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের বেজিং সফরের কার্যক্রম বিষয়গুলো, যেমন সকালে তিনি বাংলাদেশ বিনিয়োগ ফোরামে যোগদান করবেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। তারপর তিনি চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে পৃথক বৈঠক করবেন। এর মধ্যে রয়েছে যেমন চেরি গাড়ির কোম্পানি এবং হান্তা গ্রুপ, তারপর চায়না ট্যাক্স ইত্যাদি।
এরপর তিনি চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিউ হাইসিংয়ের সাথে, তারপর চীন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থার প্রধান ছেন xiaodong এবং চীনের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকের চেয়ারম্যান ছেন হুয়াইয়ু তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। আর আজকে বিকেলে চীনের গণমহাভবনে চীনের রাষ্ট্রীয় কাউন্সিলের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের সাথে একটা দ্বিপাক্ষিক বৈঠকে থাকবেন তিনি। এরপর তারা দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রের চুক্তি স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তারপর আজকে সন্ধ্যা এবং রাতের দিকে তারা চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াংয়ের আয়োজিত রাষ্ট্রীয় ভোজ সভায় অংশগ্রহণ করবেন। এটাই মোটামুটি আজকে তাদের স্কেজুল। স্বর্ণা, আজকের কর্মসূচি তো বোঝা গেল, তবে এর পাশাপাশি যেমনটি আসলে আশা করা হচ্ছিল প্রধানমন্ত্রীর এই সফর ঘিরে যে প্রযুক্তি সহায়তা সহ নানা বিষয় এখানে উঠে আসবে, তো সবকিছু মিলিয়ে আসলে এশিয়ার যে ভূ রাজনীতি তাতে আসলে এর প্রভাব কতখানি দেখতে পাচ্ছেন? আসলে অনেকেই মনে করেন যে প্রধানমন্ত্রীর এই প্রথম চীন সফরটা একটি খুব গুরুত্বপূর্ণ সময় ঘটছে। তাদের মধ্যে অতীতের এই যে অর্জনগুলোর ধারাবাহিকতা বজায় রাখা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণের ক্ষেত্রে এই সফর ঐতিহাসিক তাৎপর্য বহন করে। তো আপনাদের সাথে একটা ছোট ঘটনার কথা শেয়ার করতে চাই। যেমন গতকাল বিকেলে প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান তারা তাইওয়ান থেকে বেইজিং এ আসার সময় চীনের বুলেট ট্রেন বেছে নিয়েছেন। তো প্রায় ৩ ঘন্টার যাত্রার পর তারা যখন বুলেট ট্রেনের ক্যাবিনেট থেকে বেরিয়ে আসেন, তো প্রধানমন্ত্রী স্যুট টাই পরেছিলেন, তারপর উনার মুখে হলো মৃত্যু হাসি, তারপর চীনা শিশুরা তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন। তো এই ছোট একটা ভিডিও, আসলে মাত্র ৬ সেকেন্ডের যে একটা ভিডিও, আসলে খুব অল্প সময়ের মধ্যে প্রায় ১ লাখ লাইক পেয়েছে এবং অনেক মানুষ, হাজার হাজার মানুষ তা শেয়ার করেছে। তো এখান থেকে আসলে আমরা একটা তথ্য বুঝতে পারছি, সেটা হলো বাংলাদেশ এখন সক্রিয়ভাবে চীনের উন্নয়ন অর্গানের অংশ হয়ে উঠেছে এবং দুই দেশের গভীর সহযোগিতা ও জয় জয় সম্পর্কের পথ খুঁজছে আসলে। এবং এই ছোট একটা ভিডিওর যে তার প্রভাব আসলে যৌথ বিবৃতির চেয়েও আরো বেশি বার্তা পৌঁছে দেয় এবং বৈঠকের চেয়েও শক্তিশালী ধারণা করে ওঠে। স্বর্ণা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে কথা বলতে বেইজিং থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের সাংবাদিক ওয়াও ওয়াইমিং স্বর্ণা। বাংলাদেশে চীনা বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটিতে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। সকালে বেইজিংয়ে বাংলাদেশ বিনিয়োগ ফোরামে ঘোষণা দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীনের সঙ্গে গভীরতর শিল্প অংশীদারিত্বের আগ্রহ রয়েছে বাংলাদেশের। Bangladesh and China enjoy a relationship built over many decades. শিগগিরই চীনে আমাদের প্রথম বিনিয়োগ কার্যালয় খুলতে যাচ্ছি। চীনা বিনিয়োগকারীদের সহায়তা পাওয়ার জন্য বাংলাদেশে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আপনাদের সাথে আরও নিয়মিত কথা বলতে এবং আগ্রহ থেকে সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়াকে দ্রুত করতে সাহায্য করতে চাই। বৃহত্তর বিনিয়োগ কাঠামো উন্নত করার জন্যও কঠোর পরিশ্রম করছি। সরকার একটি নতুন লাইসেন্স অনুমোদন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে, যার ফলে নতুন ব্যবসা প্রতিষ্ঠানগুলো ১৫ দিনেরও কম সময়ে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করতে পারবে। চট্টগ্রাম বন্দরের নতুন অকশন শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের প্রায় ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ তাহমিম। যেমনটি আসলে শুনছিলাম যে অকশন শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আসলে সেখানে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে, কি ধরনের পণ্য সেখানে ছিল? চট্টগ্রাম বন্দরের যে নিলাম শাখা আছে, এটা মূলত কাস্টমসের আওতাভুক্ত এবং সেই কাস্টমসের যে শেড, নিলাম শাখার যে শেড, সেখানে সকাল ৮টা ৫০ নাগাদ এই আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছে প্রাথমিকভাবে এখানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তারা ধারণা করছে এবং ভিতরে স্পিড, ফেব্রিক্স সহ
বেশ কিছু উপকরণ এবং পণ্য আছে যেগুলো আসলে একটু দাহ্য পদার্থই বলা যায়, এবং আগুনের সংস্পর্শে আসলে এই ধরনের যে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসে প্রায় 4টি ইউনিট 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে এখনও নির্বাপনের যে কথাটি বলা হয় সেই নির্বাপন কিন্তু হয়নি এখনও। নির্বাপনে কাজ করতেছে ফায়ার সার্ভিস, এবং কিছুক্ষণ আগে আমরা দেখছি নৌবাহিনী একটি টিম কিন্তু এইটির ভিতরে প্রবেশ করেছে। যেহেতু এখানে ফেব্রিক্স আছে, সুতা আছে, কাপড় আছে, এবং এগুলো প্রায় 7-8 বছর ধরে পড়ে আছে, এবং এগুলো নিলামের একটি প্রক্রিয়া কিন্তু চলমান আছে, প্রতি বছর চলমান থাকে, এবং আগামী 2-1 দিনের মধ্যে কিন্তু আরেকটি নিলামের কথাও রয়েছে এই কাস্টম শেডের যেগুলো ফেব্রিক্স পণ্য। তো সেইগুলো যখন নিলাম হবে এবং সেই জায়গায় যখন আগুন লাগে তখনই কিন্তু একটি ধারণা করা হচ্ছিল যে এখানে কেন আগুন লাগলো, এবং সেই ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি কাস্টমসের পক্ষ থেকে একটি টিম এসেছিল, এবং তারা কিন্তু ভিতরে আছেন, এবং বন্দর থেকেও কিন্তু একটি টিম আসবে বলে আমাদের জানানো হয়েছে। এর আগে আমরা যদি বলি, কিছুদিন আগে কিন্তু চট্টগ্রাম বন্দরের ভিতরে একটি আরটিজি যে ক্রেন, মানে রাবার টায়ার ক্রেন যেগুলো দিয়ে আসলে কন্টেনার ওঠানামা করা হয়, সেগুলো কিন্তু আগুন লাগে। সেই প্রেক্ষাপটে কিন্তু এই বারবার আগুন লাগা যে ঘটনা, সেটি কিন্তু বারবার অ্যালার্ম করতেছে যে এটা কোন ধরনের ক্ষয়ক্ষতি বা কোন ধরনের নাশকতা কিনা। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে কোনো নাশকতা না, এটা আসলে শর্ট সার্কিট থেকে এই ধরনের অগ্নিকাণ্ড ঘটনা ঘটতে পারে। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে এটি দ্রুত সময় নিয়ন্ত্রণ করা গেছে বলে তারা আমাদের জানিয়েছে। এই ছিল চট্টগ্রাম বন্দর থেকে আমার কাছে সবশেষ সংবাদ। আলিফ। তামিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী তামিম জানাচ্ছিলেন চট্টগ্রাম বন্দরের যে অকশন শেড রয়েছে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনার সবশেষ খবরাখবর। সচিবালয়ের সংবাদ সম্মেলনে জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন 2026 উদ্বোধন নিয়ে বিস্তারিত জানাচ্ছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম.এ. মুহিত। সরাসরি চলে যাচ্ছি সেখানে। শুরু হয়েছে, সম্পন্ন হওয়ার পথে, সবকিছু পৌঁছে যাবে আজকের মধ্যেই। আমাদের এই ক্যাপসুল বিতরণের জন্য যে বিভিন্ন জায়গায় যে পয়েন্টে এই টিকাগুলো ক্যাপসুল দেওয়া হবে, এই ফিক্সড যে আউটরিচের জায়গা, সেটা হচ্ছে 1,20,000 জায়গায় ফিক্সড আউটরিচ আছে আমাদের, সেখানে হবে। আর টেম্পোরারি বা মোবাইল কেন্দ্র হবে আরও 500টি, যেগুলোর মধ্যে কোনোটা লঞ্চ ঘাটে, ফেরি ঘাটে, ট্রেন স্টেশন, বাস স্টেশন, এইসব জায়গায় যেখানে জনসমাগম ঘটে এবং আসা যাওয়া সহজ হয়। দুর্গম অঞ্চলে আপনাদের বলেছি যে 12টি জেলার 58টি উপজেলাকে আমরা দুর্গম অঞ্চল হিসেবে চিহ্নিত করেছি। সেখানে 290টি ইউনিয়ন এবং 714টি ওয়ার্ডে এই কর্মসূচি এই দুর্গম জায়গাগুলোতেও পালন করা হবে একই সাথে। কেন্দ্রীয় পর্যায়ে আমরা এই কর্মসূচির উদ্বোধন করব শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে, পাশাপাশি সারা দেশে একই সাথে ওই দিনে এই কর্মসূচি উদ্বোধন হয়ে কার্যত থাকবে। জেলা এবং উপজেলা পর্যায়ে স্থানীয় সংসদ সদস্য এবং স্থানীয় প্রশাসন এই ক্যাম্পেইনের সঙ্গে জড়িত থাকবেন এবং এটার উদ্বোধন এবং বাস্তবায়নে দায়িত্ব নিয়ে কাজ করবেন। মনিটরিংয়ের জন্য আমরা জেলা এবং উপজেলা পর্যায়ে সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্থানীয় পর্যায়ে এদের মনিটরিংয়ের জন্য ব্যবস্থা নেবেন। এছাড়াও কেন্দ্রীয় পর্যায় থেকেও কর্মকর্তাগণ মাঠ পর্যায়ে তদারকি করবেন, যাতে এই বিশাল ক্যাম্পেইনটি একদিনে বাস্তবায়ন করা যায় এবং সফলভাবে বাস্তবায়ন করা যায়, আমরা যেন ভালো কাভারেজ করতে পারি। আমাদের ক্যাপসুলগুলো পৌঁছানোর জন্য 20 থেকে 24 তারিখে আমরা সিএমএসডি থেকে জেলা পর্যায়ে ক্যাপসুল বিতরণ হয়েছে। জেলা থেকে উপজেলা পর্যায়ে 24-25 তারিখে হচ্ছে। উপজেলা থেকে ক্যাম্পেইন কেন্দ্রে 26শে জুন এগুলো পৌঁছে যাবে। জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেইন 2026 নিয়ে বাংলাদেশ সচিবালয়ে কথা বলছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম.এ. মুহিত। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। মেহেরপুর সীমান্তে নারীসহ 10 জন পুশিনের চেষ্টা করেছে বিএসএফ, তবে বিজিবির বাধায় ভেস্তে যায় সে চেষ্টা। এদিকে পুশিনের জন্য নওগাঁ সীমান্তে জড়ো করা 9 জনকে ফিরিয়ে নিয়েছে ভারত। বিজিবি জানায়, গতরাতে মেহেরপুরের শহরাতলা সীমান্ত আলো নিভিয়ে নারীসহ 10 জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিষয়টি বুঝতে পেরে বাধা দেয় বিজিবি। পরে ওই 7 জন ভারতের সীমান্তের দিকে চলে যায়। এদিকে গতকাল পুশিনের জন্য নওগাঁ সীমান্তে জড়ো করা নারী ও শিশুসহ 9 জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ। অনুপ্রবেশ ও পুশিন ঠেকাতে কঠোর অবস্থানে আছে বিজিবি ও সীমান্ত এলাকার বাসিন্দারা।
সীমান্ত পরিস্থিতির সবশেষ খবর জানাতে মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান এবং নওগাঁ থেকে তৌহিদ ইসলাম। প্রথমে যাচ্ছি মেহেরপুরে। রাশেদ, যেমনটি আসলে বলছিলাম যে শেওড়াতলা সীমান্তে যে ব্যক্তিদের পুষিনের চেষ্টা করা হয়েছিল তারা ভারতের দিকে চলে গেছে, তো তাদের এখন সবশেষ অবস্থা আসলে কি এবং বিজিবি বিএসএফ এর তৎপরতা কেমন দেখছেন? আলিফ, আমরা যে সীমান্তে দাঁড়িয়ে আছি শেওড়াতলার আমার পিছনে যে পথটি রয়েছে এই পথটি এই পথ দিয়েই কিন্তু রাতের আধারে 10 জনকে পুশিন করে বিএসএফ এবং এদের মধ্যে একজন নারী এবং 9 জন পুরুষ ছিল। পরে গ্রামবাসী এবং বিজিবির সহায়তায় তাদেরকে ধরে এই যে সড়কটি দেখছেন এই সড়কের যে বাঁশবাগান রয়েছে সেই বাঁশবাগানের ওপারে অর্থাৎ ভারতীয় ভূখণ্ডের ঠিক 30 গজ দূরে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। তারপর থেকে তাদের এখন পর্যন্ত খোঁজ মেলেনি। তবে এখানকার যারা স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে 10 জনের মধ্যে 3 জনের হদিস পাওয়া না গেলেও 7 জনকে কিন্তু ভারতীয় সীমান্ত তারকাটার ওপারে তারকাটার পাশে তাদেরকে রেখে আসা হয়েছে এবং এখানকার স্থানীয় যিনি ছিলেন তার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটি তথ্য দিয়েছেন যে সম্ভবত বিএসএফ তাদেরকে নিয়ে যাওয়ার একটি প্রক্রিয়া করছে, এরকম একটি তথ্য তারা দিয়েছে। তবে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত কোনো তথ্যই আমাদেরকে দিতে পারেনি। তবে আমরা এই গ্রামে এসে যেটি দেখছি যে মেহেরপুরের যে 103 কিলোমিটার যে সীমান্ত রয়েছে সেই সীমান্তের এক সময় এক পথ বেছে নিচ্ছে বিএসএফ, যে পথগুলো একবারে দুর্গম, অর্থাৎ বড় বড় পাটক্ষেত রয়েছে, বাগান রয়েছে, বাঁশঝাড় রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু বিএসএফ বেছে নিচ্ছে এবং রাতের আধারে তারা আলো নিভিয়ে তারকাটার এপারে তাদেরকে পার করে দিচ্ছেন। সেক্ষেত্রে বিজিবি, আমরা সকাল থেকে দেখছি বিজিবির যে টহল টিম রয়েছে তারা তৎপর রয়েছেন এবং এই স্থানগুলো পুশিনের যে সম্ভাব্য স্থানগুলো সেই স্থানগুলো তারা টহল দিচ্ছেন। পাশাপাশি যারা গ্রামবাসী রয়েছেন তারাও তাদের সহযোগিতায় রয়েছেন, অর্থাৎ বলা যায় যে কড়া অবস্থানে বিজিবি রয়েছে। অপরপক্ষে ঠিক বিএসএফ এর টহলও বাড়ানো হয়েছে। বলা যায় যে বিজিবি এবং বিএসএফ একটা কঠোর অবস্থানে রয়েছেন। বিজিবি বলছেন কোনো অবস্থাতেই যে টহল কার্য যে বিএসএফ এর যে পুশিন সেটি তারা মেনে নেবেন না এবং তারা কঠোর হস্তে সেটি দমন করবেন। সেই আলোকেই যে 10 জন ছিল সেই 10 জনের মধ্যে 7 জনকে তারকাটার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি এই 7 জনের ভাগ্যে আসলে কি ঘটেছে। তো এই ছিল এখানকার সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। রাশেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে যেতে চাই নওগাঁয় আছেন সহকর্মী তৌহিদ। মেহেরপুরের কথা যেমন শুনছিলাম, সেক্ষেত্রে নওগাঁর পরিস্থিতি কেমন দেখছেন? সীমান্তের বর্তমান অবস্থা কি? নতুন করে কি কোনো পুশিনের চেষ্টা হয়েছে কিনা? বিস্তারিত আমাদের জানাবেন। আলিফ, নতুন করে আসলে পুশিনের কোনো ঘটনা ঘটেনি। গতকাল যে 9 জনকে পুশিনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, তাদের তো গতকাল রাতেই তারা ফিরিয়ে নিয়েছে, এমনটি কিন্তু দাবি করা হচ্ছে স্থানীয় এবং বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে। এবং আমরা এই মুহূর্তে সীমান্তের ঠিক লোম্যান্স ল্যান্ডের কিছুটা দূরে আছি। আমার এই পাশে ঠিক এই জায়গাতে শূন্যরেখায় গতকাল 9 জনকে বসিয়ে রাখা হয়েছিল দিনব্যাপী এবং গতকাল রাতেই 8টা থেকে 10টার মধ্যেই আসলে কোনো এক সময় এই সীমান্তের যে লাইট সেটি বন্ধ করে তাদের ফিরিয়ে নিয়েছে এই 9 জনকে, এমনটি কিন্তু দাবি করছে স্থানীয়রা এবং বিজিবির পক্ষ থেকেও এমনটি আমাদের কাছে জানানো হয়েছে। যেহেতু তারা শূন্যরেখায় নেই, তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ ধারণা করা হচ্ছে লাইট যেহেতু বন্ধ ছিল ভারতের সীমান্তের, সব মিলিয়ে আসলে বিজিবি ধারণা করছে যে রাতের অন্ধকারে এই 8টা থেকে 10টার মধ্যেই তাদেরকে ফিরিয়ে নিয়েছে ভারত। আমরা এখানে আসার পরে আসলে দেখলাম যে গ্রামবাসীও সজাগ রয়েছে বিজিবির পাশাপাশি সীমান্ত সুরক্ষা, পুশিনের মতো ঘটনা বন্ধে সব মিলিয়ে আসলে বিজিবিকে নানাভাবে সহযোগিতা করছে স্থানীয় বাসিন্দারা। বিজিবির পক্ষ থেকে আসলে বলা হচ্ছে যে সীমান্ত জুড়ে, অর্থাৎ নওগাঁর যে 180 কিলোমিটার সীমান্ত রয়েছে, পুরো সীমান্ত জুড়ে যে টহল সেটি জোরদার করা হয়েছে। পাশাপাশি পুশিনের ঘটনা যেসব সীমান্তে হচ্ছে সেই সব সীমান্তে টহল বৃদ্ধি সহ বিজিবি সদস্য বেশি মোতায়েন করা হচ্ছে যাতে করে এই ঘটনাগুলি আর না ঘটে। এবং আমরা লাইভটি শুরু করার আগেই নওগাঁর 16 বিজিবির যিনি অধিনায়ক আরিফুল ইসলাম মাসুমের সঙ্গেও কথা বলেছি। তিনি আসলে জানিয়েছেন যে যেখানেই আসলে পুশিনের মতো কোনো ঘটনা ঘটবে বিজিবির যে তৎপরতা সেটি আসলে দিন দিন বৃদ্ধি পাবে। কোনোভাবেই অবৈধ কোনো অনুপ্রবেশ বাংলাদেশে হতে দেওয়া হবে না, পাশাপাশি পুশিনের মতো যে ঘটনাগুলো আছে এগুলো আসলে ঘটতে দেওয়া হবে না, এমনটি কিন্তু বিজিবির পক্ষ থেকে জানানো হচ্ছে। তবে এখন পর্যন্ত
মানে সকাল থেকেই বলা চলে সীমান্ত যে পরিস্থিতি সেটি আসলে খুবই স্বাভাবিক। নতুন করে কোনো পুশিনের কোনো ঘটনা নেই। আমরা ওই পাশে দেখছি ভারতীয় যেসব সীমান্তরক্ষী বাহিনী রয়েছে বিএসএফ, তারাও টহল দিচ্ছে। ঠিক আমাদের এই বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশের যেসব সদস্যরা রয়েছে তারাও টহল দিচ্ছে। সব মিলিয়ে এখন পরিস্থিতি সীমান্তের নওগাঁর পরিস্থিতি খুবই স্বাভাবিক। তো এমনটি ছিল নওগাঁর এই সীমান্ত থেকে। আলিফ। তৌহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মীরা জানাচ্ছিলেন মেহেরপুর এবং নওগাঁ সীমান্ত থেকে ভারতীয় বাহিনীর যে পুশিন চেষ্টা এবং তার পরিপ্রেক্ষিতে বিজিবির তৎপরতা এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতার খবর। ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে, তবে অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। আর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ছিল 6 মাসের শিশু। ইঞ্জেকশন দেওয়ার পরই ঢলে পড়ল মৃত্যুর কোলে। শিশুটির স্বজনরা জানায় 2 দিন আগে হামের উপসর্গে ব্রাহ্মণবাড়িয়ার পাইকপাড়া এলাকায় দি মেঘনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় শিশু আনাসকে। বুধবার রাত 9:45টার দিকে হাসপাতালটির নার্স সোনিয়া আক্তার শিশুটিকে একটি ইঞ্জেকশন পুশ করেন। এর কিছুক্ষণ পরই শিশুটির হাত পা শক্ত হয়ে খিঁচুনি ওঠে। পরে মারা যায় শিশুটি। স্বজনদের দাবি ভুল ইঞ্জেকশনের কারণেই মৃত্যু হয়েছে আনাসের। একটু আগে ও নানার দাদার সাথে খেলা করছিল, দাদুর সাথে খেলা করছিল, আসছিল, একবারে সুস্থ ছিল বাচ্চা। যদি সুস্থ না থাকতো তো নার্সরা পালাইতো কোনো। যদি আমার বাচ্চা সিরিয়াস থাকতো তো তা আগে কোনো একটা ইনফরমেশন থাকতো যে আমার বাচ্চা মারার সম্ভাবনা নাই, ওই ধরনের কোনো কিছু ছিল না। আবার তো রহমান স্যার আজকে ট্রিটমেন্ট তো উনিও নাই, উনি ঢাকা চলে গেছে। আমরা যে বলতেছি যে যদি আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে কোনো ডাক্তার ডাকেন, বা কোনো বড় ধরনের কোনো ডাক্তার থাকলে আমরা ওখানে নিয়ে যান। না, এখানে ঠিক হবে, এখানে ঠিক হইবে, তাহলে এখানে ঠিক হওয়ার পর 5 মিনিট যায় না বাচ্চা মারা যায়। ভুল চিকিৎসায় বাচ্চাটা মারা গেছে, মানে বাচ্চাটা দেখলাম আমার বুকটা ফাইটে গেছে। বাচ্চা যখন মারা যায় এর 10 মিনিট আগে আমি ভিডিও করলাম, মাঝে কত সুন্দর করে খেলতেছে বাচ্চা। তবে অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি প্রেসক্রিপশন অনুযায়ী চিকিৎসা দেয়া হয়েছে শিশুটিকে। আর বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। আমাদের চিকিৎসা কোনো ভুল নাই, আপনি চাইলে চিকিৎসার আমাদের যে তৈবুর রহমান স্যারের চিকিৎসা চলতেছে ওই চিকিৎসার আমাদের প্রেসক্রিপশন আছে, ওই প্রেসক্রিপশন দেখতে পারে। বাচ্চাকে মেরুপেনাম ফুল স্প্রে ইঞ্জেকশন চলতেছে, এখন নার্স হয়তো বয়ে চলে গেছে। শিশু মৃত্যুর ঘটনা সংক্রান্তে আমরা খবরের সংবাদে আসছি, দেখতেছি আইন শৃঙ্খলা ঠিক আছে কিনা। নিহত আনাস হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মাধবপুর এলাকার গিয়াসউদ্দিনের ছেলে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ। গাজীপুরে বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক অটোরিকশা চালককে আটক করা হয়েছে। পুলিশ জানায় বুধবার দুপুরে কোনাবাড়ির হরিণাচলা এলাকায় এক বাক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের চেষ্টা করে অটোরিকশা চালক কুরবান আলী। এ সময় স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে শিশুটিকে উদ্ধার করে। পরে অভিযুক্ত কুরবান আলীকে আটক করে পুলিশে দেয়া হয়। এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে বরিশাল বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। হসপিটালে নিয়ে গেল, ডাক্তার সাহেবরা তাকে ট্রিটমেন্ট করতে গেল, গিয়ে দেখে ওরে আল্লাহ এত নাহিদ সাহেব। ওনার সময়ে আমি বিনা লেখাপড়ায় নকল করে ইন্টারভিউ না করে পাস করেছিলাম। সেই পাসের কারণে আমি ডাক্তার হয়েছিলাম। ডাক্তার হওয়ার কারণে আলালির ঘরে দুলালিকে বিয়ে করেছিলাম। সমাজে প্রতিপত্তি পেয়েছিলাম, মানুষ আমাকে ডাক্তার সাহেব ডাকে। যে লোকটির কারণে আমি ডাক্তার হলাম, সমাজে প্রতিপত্তি পেলাম, সম্মান পেলাম, সেই লোকটি আমার সামনে মারা যাবে বিনা চিকিৎসায়, এটা তো হতে দেওয়া যায় না। এত বড় বেঈমান তো হওয়া যায় না। ডাক্তাররা চিন্তা করলো, চিন্তা করে সকলে বলল চল এক কাজ করি, কি চিকিৎসা দেওয়া যায়, আমরা বই পড়ি। তারা রোগীকে সামনে রেখে বই পড়তে শুরু করলো। তারা বই পড়ছে, কারণ তাদের মন্ত্রী যে তাদেরকে ডাক্তার বানিয়েছে তাকে কি বিনা চিকিৎসা মধ্যে দেওয়া যায়? হঠাৎ করে ওই নাহিদ সাহেবের জ্ঞান ফিরে তিনি দেখছেন ডাক্তার বাবুরা নিবু নিবু বাতিতে বই পড়ছে অতি মনোযোগ সহকারে। তিনি জিজ্ঞেস করলেন, বাবারা
তোমরা কি আমাকে চিকিৎসা দেবে না? তখন ডাক্তার বললো, স্যার আপনার কারণে ডাক্তার হয়েছি, আপনার কারণে সমাজে প্রতিষ্ঠিত হয়েছি, সুন্দরী মেয়ে বিয়ে করেছি, বড়লোকের মেয়ে বিয়ে করেছি, আমরা কি আপনাকে মরতে দিতে পারি? আমরা একটু পড়ালেখা করে নিই, তারপর আপনার চিকিৎসা দেবো। বরিশাল বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে কথা বলছিলেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রাজধানীর বাস টার্মিনালগুলো যেন অনিয়ম আর অরাজকতার আরেক নাম, যেখানে সেখানে যাত্রী ওঠানামা আর প্রধান প্রধান সড়ক দখল করে পার্কিংয়ে বাড়ছে যানজট, ভোগান্তি। নগরবাসীর দাবি দ্রুত টার্মিনালগুলো শহরের বাইরে নেয়ার। দুর্ভোগ কমাতে সরকার টার্মিনাল সরানোর পরিকল্পনা করলেও বিশেষজ্ঞরা বলছেন এর কার্যকারিতা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। আল কাসিরের রিপোর্ট। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল। টার্মিনালের ভেতর বিশাল জায়গা রেখে তেজগাঁও শিল্পাঞ্চল থেকে মহাখালী পর্যন্ত প্রধান সড়কে পার্কিং করা হয় শত শত বাস। কাউন্টার থেকে যাত্রী না তুলে রাস্তা থেকেই যাত্রী ওঠানামার প্রতিযোগিতাও চলে। ফলাফল, বনানী থেকে বিমানবন্দর মহাসড়ক যানজটে স্থবির। অনিয়ম ঠেকাতে রাস্তায় ট্রাফিক পুলিশ, কমিউনিটি পুলিশের তৎপরতা থাকলেও তার থোড়াই কেয়ার করেন পরিবহন মালিক, শ্রমিকরা। কাউন্টার ভিতরে বাইরে থেকে কেন যাত্রী তুলতেছেন? বাইরে তো না, মনে করেন আমার গাড়িগুলো বাইরে তো যাত্রী উঠে, বুঝছেন, টুকটাক। ওই জায়গায় শৌখিন খাড়া রয়েছে, আমি একদম জ্যামে আছি, বুঝলেন না, প্যাকেট রাস্তা বন্ধ, তাই উড়ে লইলাম। কিছু অপরাধ হয় যে সিলি অপরাধ, হয়তো একটা যাত্রী উঠাবে বা একজন বৃদ্ধ মহিলা উঠবে বা একজন রোগী উঠাবে, ওই ক্ষেত্রে আমরা একটু এক্সকিউজ করি। আদারওয়াইজ আমরা গাড়িগুলো ধরে প্রসিকিউশন দিই। তারপরে যে এমন হয় গাড়ি রেখে ড্রাইভার চলে গেছে, ড্রাইভার আমি খুঁজে পেলাম না, সেক্ষেত্রে আমরা রেখারের মাধ্যমে সেটা ডাম্পিং স্টেশনে পাঠিয়ে দিই। ঢাকার সবচেয়ে ব্যস্ততম এলাকা গুলিস্তান। ফুলবাড়িয়া বাস টার্মিনাল ঘিরে রাত দিন বাস মালিক, শ্রমিকদের অরাজকতা। গোলাপশাহ মাজার থেকে শুরু করে বংশাল হয়ে তাঁতিবাজার পর্যন্ত রাস্তার দুই পাশেই পার্কিং করে রাখা বাস। একে তো টার্মিনালের ভেতরে জায়গা কম, তার উপর কোনো বাস কোম্পানির নিজস্ব পার্কিং নেই। ইচ্ছামতো যাত্রী ওঠানামার কারণে নাজেহাল মানুষ। আজকে যেরকম অবস্থা দেখতেছেন, কালকে এসেও এই অবস্থাই দেখবেন। টার্মিনাল ঘিরে সমস্যার সমাধানে এগুলো সরানোর উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। ফুলবাড়িয়া থেকে আমরা কেরানীগঞ্জ, আর গাবতলীকে হেমায়েতপুর, আর মহাখালীটাকে আমরা পূর্বাচল, অস্থায়ী ভিত্তিতে এখানে নেওয়া হচ্ছে। সরকারের এমন সিদ্ধান্তের দ্রুত বাস্তবায়ন নিয়ে সন্দেহ প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। যদি টার্মিনাল সরানোও যায়, তখন দরকার হবে আধুনিক ব্যবস্থাপনা। টার্মিনালগুলিকে আপনি চালু করেন, শহরের মধ্যে যে টার্মিনালগুলি আছে, টিকিট কাউন্টারগুলি যদি সুশৃঙ্খল করা যায়, তাহলে যাত্রীরা টার্মিনাল থেকে উঠবে। তাহলে হবে কি, এটা একটা টেকসই সমাধান হবে। কারণ আমরা পুরো টার্মিনাল যদি সরিয়ে নিয়ে যাই, তাহলে হবে কি, শহরতলিতে যাত্রী নামিয়ে দেওয়ার পর এই যাত্রীরা শহরতলি থেকে যে শহরের মধ্যে ঢুকবে, এই কানেক্টিভিটি বা আন্তঃসংযোগ, এটাও কিন্তু একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। কারণ শহরের মধ্যেই তো বাস আমরা ঠিক করতে পারিনি। 2021 সালে প্রথম ঢাকার টার্মিনালগুলো নগরীর বাইরে নেওয়ার উদ্যোগ নেন প্রয়াত মেয়র আনিসুল হক, কিন্তু এতদিনেও এর সিকিভাগ বাস্তবায়ন হয়নি। এখন বিএনপি সরকার এ নিয়ে কি সমাধান দেয়, সেটি দেখার বিষয়। আল কাসির, স্টার নিউজ, ঢাকা। উজান থেকে আসা পানিতে প্লাবিত হচ্ছে দেশের উত্তরাঞ্চল। সর্বশেষ পরিস্থিতি জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ জুবায়ের। জুবায়ের, প্লাবন পরিস্থিতির সবশেষ কি অবস্থা আমাদের জানাবেন? আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য আমাদের হাতে এসেছে তা অনুযায়ী ব্রহ্মপুত্রের যে দুটি পয়েন্ট রয়েছেন, নুনখা এবং চিলমারি পয়েন্ট, এই দুটি 1 সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পেয়েছে। এই দুটি বাদে কুড়িগ্রামের অন্যান্য প্রধান নদ নদীগুলো রয়েছে, সেখানে কিন্তু পানি হ্রাস পাওয়ার খবর আমাদের কাছে এসেছে। আমি যদি একটু জানি, শিমুলবাড়ি যে পয়েন্ট রয়েছে সেখানে সর্বোচ্চ 3 সেন্টিমিটার হ্রাস পেয়েছে। দুধকুমারের পাটেশ্বরীতে 1 সেন্টিমিটার এবং তিস্তা নদীর যে কাউনিয়া পয়েন্ট সেখানে কিন্তু 2 সেন্টিমিটার পানি হ্রাস পেয়েছে। আর কুড়িগ্রামের নদ নদীগুলোতে পানি হ্রাস পাওয়ার যে খবর, সেই খবর অনেকটা আশা জুগিয়েছে। এখানকার নদীর তীরবর্তী যে মানুষজন রয়েছেন, এছাড়াও চরাঞ্চলের যে নিচু জায়গাগুলো রয়েছে যেখানে এখন আবাদ চলছে, বিশেষ করে কৃষকরা ফসলের বীজতলা তৈরি করছেন, ঠিক সেই কৃষকদের একটা আশা জুগিয়েছে। তারা যেমনটি বলছেন যে পানি
কৃষকদের একটা আশা জুগিয়েছে। তারা যেমনটি বলছেন যে পানি হ্রাস পেলে অর্ধ গলা পর্যন্ত ডুবে থাকা যে ফসল সেগুলো কিন্তু অনেকটা রক্ষা পাওয়ার সুযোগ রয়েছে। তবে পানি বৃদ্ধি হলে সেগুলো পচে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু তারা দেখছেন। পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটি জানিয়েছেন গতকাল পর্যন্ত পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও আজ এবং আগামীকাল পানি কিন্তু সমতল থাকবে। এই ছিল আমার কাছে কুড়িগ্রাম থেকে পানি বৃদ্ধি সর্বশেষ। ধন্যবাদ জুবায়ের আপনাকে। সহকর্মী মোহাম্মদ জুবায়ের কুড়িগ্রাম থেকে জানাচ্ছিলেন দেশের বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর। এই ছিল স্টার নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।